স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়েছে সোমবার। কারাগারে রায়ের কপি পৌঁছানোর পর তা পরেও শোনানো হয়েছে ৭১ আল বদর বাহিনীর এই কমান্ডারকে। এখন অপেক্ষা দণ্ড কার্যকরের। এসব নিয়ে আজকের আলোচনা অপেক্ষা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সাহিত্যিক ও চলচ্চিত্রকার আমজাদ হোসেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ। আপনাদের স্বাগত। প্রথমে নাসিরুদ্দিন ইউসুফ, আপনার কাছে একটু যাই, কারণ এই পুরো প্রক্রিয়ার সঙ্গে আপনি যেভাবে সম্পৃক্ত, শুধুমাত্র যে মুক্তিযুদ্ধকে চলচ্চিত্রে নিয়ে আসা, মানুষের কাছে পৌঁছে দেয় তাই নয়, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের যাতে সাজা হয় সেই বিষয়টার সঙ্গেও আপনি সম্পৃক্ত ছিলেন এবং এখনও আছেন। তো সেই জন্যই আপনার কাছে প্রথমে একটু যেতে চাই যে এই যে আজকের যে অপেক্ষা, সারা জাতির যে অপেক্ষা, এই প্রক্রিয়াটি আসলে কি মনে হয় আপনার কাছে, ইমপ্রেশনটা কি? প্রথমত হচ্ছে ব্যাপারটা এই মুহূর্তে কিন্তু বিচার বিভাগের হাতে নয়। বিচার বিভাগ তার দায়িত্ব পালন করেছে, এখন নির্বাহী বিভাগের হাতে। নির্বাহী বিভাগ তো কার্যকর করবে বিচার বিভাগের আদেশ, আর তো কিছু না। এখন এই কার্যকরের যে সংকটটা কি, আইনি প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে আমরা এটা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন একটা প্রথম দিন সোমবার দিন রায়টা বের হওয়ার পর যেসব কথা বলা শুরু করলাম আমরা সবাই মিলে, দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের, যে কয়েক ঘন্টার ব্যাপার, এই তো হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো তা না। একটা মানুষের ফাঁসির রায় মানে আপনি কার্যকর করছেন, দ্বন্দ্বটা কার্যকর করছেন। সুতরাং এটি একটি হাই প্রোফাইল কিন্তু ভিক্টিম, মানে কি বলে এটা না, অ্যাকিউজ পার্সন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নাড়াচাড়া হচ্ছে। সেরকম সময় সরকারকে তো অনেক ভেবে চিন্তে পুরো প্রক্রিয়াটা নিষ্পন্ন করতে হবে। তার জন্য সময়ের দরকার হতে পারে, কিন্তু কথা হচ্ছে সময় আছে কিনা। অনেকে বলছেন সময় আছে, কিরকম ৭ দিন ২৮ দিন পরে জানা গেল ব্যারিস্টার রফিকুল হক বলছেন সময় নেই। আজকে রানা দাশগুপ্তও বললেন, ট্রাইব্যুনালের অন্যতম প্রধান কৌশলী, তিনি বলছেন যে না, এটি নেই। তাহলে কি আছে? বললো যে এটি পৌঁছাবার পর এটা কার্যকর করার ব্যবস্থা নেবে জেল। এখন জেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন, জানার পর উনি বলছেন আমি ভাবছি, ভেবে বলবো। উনার উকিলরাও দেখা করেছেন কামরুজ্জামানের। প্রশ্ন হচ্ছে যে এই অপেক্ষাটা কতক্ষণের, এই ভাবার অবকাশটা কতটুকু আছে? এটা কি একদিন, না ৭ দিন, না ৭ মাস, কতদিন? এই যে অপেক্ষা শুরু হয়েছে সোমবার থেকে, এটা কিন্তু খুব কষ্টকর মানুষের, যারা শহীদ পরিবারের সদস্য, যারা মুক্তিযোদ্ধা পরিবার, যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের জন্য রীতিমতো খুব কষ্টকর। আমার কথা হয়েছে অনেকের সাথে, এবং আমি যে জায়গায় বিপদে পড়ি সেটা হচ্ছে যে আমি যখন বলি যে ৪২ বছর তো আপনারা ধৈর্য ধরেছেন, আর কয়েকদিন ধৈর্য ধরেন, ওরা বলছে যে না, কেন? আমি না, প্রক্রিয়াটা শেষ হতে দেন। আমরা তো প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজটা করছি না, আমরা আইনে ফেলে, আইনের মধ্যে, আইনের আওতায় আছে বলে আমরা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে চাই। তাহলে যদি আইনানুগভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তাহলে আইনের যে অপশনসগুলো আছে সেগুলো সব এক্সস্ট করতে হবে আপনাকে, এবং সরকারও কিন্তু এক্সস্ট না করে পারবেন না। আমি মনে করি এটি সময় লাগলেও এটি চলা উচিত, তবে অপেক্ষারও শেষ আছে। আমি মনে করি যে অপেক্ষার মতো কঠিন মানে পীড়াদায়ক জিনিস পৃথিবীতে আর কিছু নাই। আপনি দেখবেন মা যে সন্তানের জন্য অপেক্ষা করে, এটা যেমন পীড়াদায়ক। আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, এটা পীড়াদায়ক। আপনি একটা ফোনের অপেক্ষা করছেন, পীড়াদায়ক। আপনার ভালো একটা অনুষ্ঠান টেলিভিশনে বিলম্ব হচ্ছে, আপনার বিজ্ঞাপন বেশি দিচ্ছেন আমাদের চূড়ান্ত মুহূর্তে, এটাও পীড়াদায়ক। আমি বলছি এর চেয়ে ১০০০ গুণ বেশি পীড়াদায়ক হচ্ছে এই অপেক্ষাটা, যে অপেক্ষা ৪২ বছর বাঙালি করেছে। আজকে একটা চূড়ান্ত মুহূর্তে এসে আপনি যখন বলছেন যে আচ্ছা দেখছি, আর একটু অপেক্ষা করেন, ওনারা ভাববেন আজকে বৃহস্পতিবার হবে, কালকে শুক্রবার হবে না, এই যে নানা রকম কথাবার্তা, এই জায়গায় মনে হয় সরকারের একটা ভূমিকা রাখা উচিত। সরকার একটা স্টেটমেন্ট নিয়ে আসা উচিত জনগণের সামনে। তাহলে একটি জাতি কিন্তু অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয়েছে, ঝগড়াঝাঁটি, টেনশন বেড়ে যাচ্ছে, উত্তেজনা বেড়ে যাচ্ছে। এগুলো অবদমিত হওয়া উচিত আমাদের। আমরা যদি অপেক্ষা সত্যি সত্যি করতে হয় আইনের কারণে, অবশ্যই অপেক্ষা করবো, কেন করবো না, কেন করবো না। কিন্তু যদি অযথা হয় তাহলে কেন করবো না? আমার যেটা মনে হয় যে এই সমস্ত আসামিদের, যারা ফাঁসির আসামি, তাদের জন্য মানে বহুকাল যাবৎ এক কতগুলো সিস্টেম আছে। আদালত থেকে একবারে জেল পর্যন্ত এই জিনিসগুলো পালন করতে হবে। কারণ যত জঘন্য আসামি হোক বা যেই হোক, একটা মানুষকে মৃত্যু দেওয়ার আগে সব রকমের, আমরা যতটুকুন পড়াশোনা করেছে, সব রকমের তুলিয়ে দেখা হয়। আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা হয়, এর আগেও হয়েছে
যে আমাদের তো একটা আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, আমাদের সম্মানিত বিচারপতিরা আছেন, আমাদের প্রধান বিচারপতি আছেন। আমি দীর্ঘদিন যাবৎ খেয়াল করছি, যেদিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই বিচার শুরু করেছেন, বহুদিন পরে, দীর্ঘদিন পরে হলেও তিনি শুরু করেছেন, সেদিন থেকেই দেখি যে এই নিয়ে যেটা বিচারালয়ে আছে, বিচার হচ্ছে, যে নিয়ে বিচারের কাজকর্ম হচ্ছে, বাইরে সেইটা নিয়ে অনেক হইচই হচ্ছে। তাতে আমার প্রায় মনে হয় যে আমাদের কি বিচারকদের প্রতি অবিশ্বাস আছে, আমাদের কি প্রধানমন্ত্রীর প্রতি কোনো অবিশ্বাস আছে? কেন আমরা আমাদের তো কোনো বিষয় না, বিষয়টা হাইকোর্টের, বিষয়টা কোর্টের, বিষয়টা ট্রাইব্যুনালের। তারা যেটা ভালো মনে করবেন, যখন মনে করবেন, এটার শাস্তি তো হবেই। রায় হয়ে গেছে। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলল যে অপেক্ষাটা আমি জানি না, অপেক্ষাটা তো সত্যিই খুব ব্যাপার, পীড়াদায়ক। তবে যতটুকুন কনফার্ম হওয়া যায়, ততটুকুন একটা মানুষকে মৃত্যু দেওয়ার আগে ততটুকুন কনফার্ম হওয়ার সময়টা নেওয়া উচিত, এটা আমি মনে করি। এবং এই বিচারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিচারের প্রতিটা পর্যায়ে আসলে একজন আসামির যেই ধরনের আইনগত সুবিধা পাওয়ার দরকার, সেগুলি কিন্তু আসামিরা প্রত্যেকটাই পেয়েছে। কিন্তু আমজাদ ভাই, মূল সমস্যাটা এখন যেখানে তৈরি হয়েছে বা আমাদের যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা প্রক্রিয়া, যেহেতু এখানে জেল কোড অ্যাপ্লিকেবল না, জেল কোডে কিন্তু সুনির্দিষ্ট বিধি আছে কি করা যাবে কি করা যাবে না, কিন্তু যেহেতু এই আইনে জেল কোড অ্যাপ্লিকেবল না, এবং দায়িত্বশীল ব্যক্তিরা এমন একটা ইমপ্রেশন দিচ্ছেন, এটা কিন্তু আমার বা সাধারণ মানুষের নিজের কোনো বিষয় না যে সে অপেক্ষাটা করছে, তাকে কিন্তু অপেক্ষা করতে কেউ না কেউ এবং দায়িত্বশীল মানুষ এটা একটা প্রলুব্ধ করেছে, যেন যে তার ভেতরে এই ধরনের একটা ধারণা দেওয়া হয়েছে যে এটা এক্ষুনি হয়ে যাচ্ছে বা আজ রাতে হচ্ছে, কাল রাতে হচ্ছে। এই জায়গাটাই আসলে আমাদের এর মধ্যে আমার যেটা মনে হয় আপনার কথার উত্তরে, যে আইনজীবীরা যে আছেন, মানে ওনার পক্ষে যারা আইনজীবী আছেন, বা আইনজীবীরা অনেক সময় আসামিদেরকে নানান রকম সান্ত্বনা দেয়, নানান রকম কথা বলে, সেই কথাগুলো বাইরে চলে আসে এবং সেইগুলোকে নিয়ে ছড়াছড়ি হয়, নানান রকম রিয়াকশন তৈরি হয়। আইনজীবীদেরও অনেক বেশি মানে থাকা উচিত, সংযত থাকা উচিত এই ব্যাপারগুলোতে। আইনজীবীরা সব কথা বলে বেড়ায়। আজকাল তো গণমাধ্যম হয়েছে, মানে একটা কোর্ট থেকে বেরিয়ে আসলেই আসলেই সঙ্গে সঙ্গে তারা সব কিছু বলে দিচ্ছে, যার জন্যে আমাদের সাধারণ জনগণও সব কিছু অবহিত হয়ে যাচ্ছে, যার জন্য মানুষের কষ্টটা বাড়ছে, অপেক্ষাটা বাড়ছে, বিতর্কটা বাড়ছে। হ্যাঁ, কারণ স্বাভাবিকভাবে আমরা যেমন 43 বছর ধরেই তো এই অপেক্ষায় আছি, এবং সত্যিকার অর্থেই মানুষের ভিতরে এই যে আমাদের যেটা মনে হয় যে এখন ব্যাপারটা এরকম যে ঠিক আছে সবকিছু হয়ে গেছে, তাহলে আর কিসের অপেক্ষা, ওইটা যেন একটা অধৈর্য জায়গায় নিয়ে গেছে। নাসিরুদ্দিন ইউসুফ, আপনি সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, তারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখে? আজকে বেশ কিছু লোকের সাথে আমার রাস্তায়, ফুটপাতে এবং একটা হাসপাতালে গিয়েছিলাম মিরপুরে, সেখানে অনেক লোকের সাথে আমাকে দেখলে সবাই জিজ্ঞেস করে। আমি তখন বললাম যে দেখেন, ব্যাপারটা তো সরকারের জেল অথরিটির ব্যাপার, সরকার উচ্চ পর্যায়ের ব্যাপার, এবং যারা এই দায়িত্বে আছেন হোম মিনিস্ট্রির ব্যাপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এখন তারা দেখছেন, তার কাছে তার আইনজ্ঞরা গেছেন, তাকে সব অবহিত করেছেন আজকে সকাল 11টায়। উনি বলছেন যে আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে ভাবছি। এখন লোকের বক্তব্য হচ্ছে যে এটার কি কোনো স্কোপ আছে, লোকে জানতে চায়, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি জানি না। পরে আমি সন্ধ্যার সময় আমি ব্যারিস্টার রফিকুল হক, রানা দাশগুপ্ত, এরা বললেন যে যদি স্বাভাবিক নর্মাল কেস হতো তাহলে এটার জন্য একটা সুনির্দিষ্ট কথা আছে জেল কোডে, আপনি যেটা বললেন, কিন্তু ট্রাইব্যুনালের বিচারের জন্য এটি প্রয়োগ হবে না। তাহলে লোকে বলছে তাহলে অপেক্ষা কেন? আপনি খেয়াল করেন জিনিসগুলো, তাহলে অপেক্ষা কেন, তাহলে কেন দেরি করছে? এখন তো সরকার, যেটা আমজাদ ভাই বলছেন, সরকার প্রতিটা জায়গায় আসলে প্রতিটা মোচড়টা, প্রতিটা বাঘটাকে দেখে 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 যে একটা নিশ্চিত হয়ে তারপর হয়তো এটি কার্যকর করবেন। আমরা এটাই প্রত্যাশা করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে আমি একটি জিনিস বলবো, সেটা হচ্ছে যে আসলে এই বিলম্বটা মানুষকে খুব ক্লান্ত করে, খুব যন্ত্রণাদায়ক। আমার সাথে একটু আগে একজন শহীদ পরিবারের সদস্য, শুনুন, আমার জীবনের দুজন বিখ্যাত লোক, মানে আমার হৃদয়ের লোক, জহির রায়হান সাহেব, আলতাফ মাহমুদ সাহেব,
তারা যেভাবে চলে গেছে, আমি কিছুতেই কখনোই তাদেরকে তো ভুলতে পারি না। এবং এই সমস্ত বিচারের ব্যাপারে আমিও সাধারণ মানুষের মতো কখনো কখনো বলি তাড়াতাড়ি হয় না কেন। কিন্তু আমার মাথার ভেতরে এটাও আছে যে আইন আছে, বিচারক আছে, আইনজীবীরা আছেন, কতগুলো কোড আছে, সেগুলো মানতে হবে, তারপরে এটা হবে। হ্যাঁ, এটা তো প্রতিশোধ নেওয়া হচ্ছে না, এটা প্রতিশোধ না, কিন্তু আপনি লফুলি একটা স্টেট স্টাবলিশ করেছেন, আইন দ্বারা রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে, এটি বৈধ সরকার ক্ষমতায় আছে, সেই সরকার একটি বিচার কার্য পরিচালনা করছে। প্রধান, আপনি খেয়াল করেন বাংলাদেশের এই ট্রাইব্যুনালের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি বিচার প্রক্রিয়ার, বিশেষ করে এই যুদ্ধ অপরাধ বা মানবাধিকার, সেটা হচ্ছে আপনার ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে নিষ্পত্তি হতে পারে কিন্তু লোকটার শাস্তি, কিন্তু তা না। ট্রাইব্যুনাল বলার পর আপনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবেন, অর্থাৎ স্বাভাবিক কোর্টে আপনি যেতে পারছেন, আদালতে, উচ্চ আদালতে যে আপনি অ্যাপিল করতে পারবেন, সেই অ্যাপিলে আপনি নাকচ হলে আপনি আবার রিভিউ চাইতে পারবেন। না না, এই সঙ্গে আমার আরেকটি কথায় আমি অ্যাড করে দিতে চাই, যে শাস্তি হচ্ছে, যে লোকদের শাস্তি হচ্ছে, সমগ্র দেশ যাদের শাস্তি চাচ্ছে, তাদের তো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা থাকা উচিত, সুযোগটা থাকা উচিত না। আমিও মনে করি যে এটি রাষ্ট্রপতির যে ক্ষমা দেওয়ার, স্বাভাবিকভাবে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ আসনে আছেন তিনি, তার ক্ষমতা তা থাকবে ক্ষমা করার, কিন্তু ওখানে একটি শব্দ জেনেভা কনভেনশনে যেহেতু আমরা সই করেছি, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধী বা মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে জেনেভা কনভেনশন বলছে তোমরা দিবে না, ক্লেমেন্সি দেবে না। যদি তাই বলা হয়, তাহলে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতার ওই জায়গায় যদি একটি জায়গা, আমি জানি না, আমি একেবারে নবিশ লোক, আমার জ্ঞান নেই এসব ব্যাপারে, এটা তো দেয়া যায়। আমি আগেও বলেছি আপনাদের এই চ্যানেলে আরো 1 বছর আগে, যে এটি কি লেখা যায় না যে শুধুমাত্র যুদ্ধ অপরাধী এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের ব্যাপারে এটি প্রযোজ্য হবে না, আর সবাইকে তিনি মাফ করতে পারবেন। হ্যাঁ, এ বিষয়ে অবশ্য এর আগেও প্রধানমন্ত্রীও বলেছেন যে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেটা আসলে তারা কোনোভাবেই লিমিটেড করতে চায় না, এমনকি এই ক্ষেত্রেও না। আপনি যেটা বলছেন যে এই রকম প্রশ্নই প্রধানমন্ত্রীর কাছে করা হয়েছিল, তিনি একদম সুনির্দিষ্টভাবে বলেছেন যে রাষ্ট্রপতির যে ক্ষমতাটি আছে এটা অবশ্যই আমরা চাই না যে এই ক্ষমতাটা কোনো অন্যান্য ক্ষেত্রে কিন্তু যুদ্ধাপরাধীদের মানে সংবিধানেই অন্যান্য যে অনুচ্ছেদ আছে সেখানে কিন্তু সাধারণ অপরাধীর যেই সব আইনের আশ্রয় পায়, যতটুকু পায়, সেগুলির থেকে অনেক ক্ষেত্রেই এগুলি তারা অ্যাপ্লিকেবল হবে না তাদের ক্ষেত্রে, সেগুলি আছে। তবে এটা প্রধানমন্ত্রী নিজেও ক্লিয়ার করেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতাটা আসলে এতই বড় এবং উনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক, ফলে সেখানে তারা হাত দিতে চান না, এবং সেটা হয়তো তার যুক্তি হিসেবে একরকম ঠিক আছে। কিন্তু আমাদের একটা একরকম খুব বড় দাবি ছিল যে এই জিনিসটাও যাতে রদ করা হয়, দাবি ছিল না, এটা আমাদের দাবি ছিল, আমাদের সাধারণ মানুষের দাবি ছিল। আমরা বলছিলাম যে ওই যে আপনি যেটা বললেন সেটা আমরা বলেছি কেন না, এইটা রাষ্ট্রপতি করবে না, কারণ আমরা জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছি। জেনেভা কনভেনশন কান্ট্রিগুলো কিন্তু স্বীকার করেছে যে তারা করবেন না, কারোকে ক্লেমেন্সি দেবেন না যে মানবাধিকার লঙ্ঘন করে। এখন প্রশ্নটা হচ্ছে যে কথাটা আগেই আলোচনা করছিলাম, যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমরা যে সিভিল কোর্টে নিয়ে গেছি, ট্রাইব্যুনাল থেকে একটা স্বাভাবিক আদালতে নিয়ে যে চূড়ান্ত জায়গায় আপিলেট ডিভিশনের একেবারেই আপিল কমিটি সেটাকে এগ্রি করলো বা বাতিল করলো, যাই করলো, রিভিউর পিটিশন করা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো যুদ্ধ অপরাধীদের জন্য কোথাও এটা অ্যাপ্লিকেবল না। বাংলাদেশ এই কাজটি অসাধারণ করেছে, অনেক মানবিক করেছে। আমি মনে করি অনেক মানবিক। আমরা হয়তো বলতে পারি না আমাদেরকে এই সুযোগ দেওয়া উচিত না, সেটা আপনি বলতে পারেন, কিন্তু বর্তমান সরকার করে কিন্তু উদারতার পরিচয় দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত কিছু করার পরে আপনি যখন একটি লোককে আপনার চূড়ান্ত রায় হয়ে গেছে, তারপর যদি আপনি সোমবার রায় হয়েছে, সোমবার দিনই উচ্চপদস্থ কর্মকর্তা বললেন আজকেই হয়ে যাবে, কয়েক ঘন্টার ব্যাপার, সোম গেল, মঙ্গল গেল, বুধ গেল, আজকে বৃহস্পতি শেষ। সবাই ভাবছে শুক্র শনিবার কি এই কার্যকর করা সম্ভব কিনা বন্ধের দিন। অনেকে বলছে সম্ভব, অনেকে বলছে সম্ভব না, আমি এ ব্যাপারে জানি না। তবে আদালতের কেউ কেউ বলছেন যে বিচারকরা, আমি বলবো যে আমাদের যারা আইন পেশায় আছেন, যে ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে এটা হয়তো প্রযোজ্য না, কিন্তু আমার কাছে মনে হয় যে সরকার এইসব জায়গায় পা দেবে না। সুতরাং আমাদের কিন্তু একটু উন্মুক্ত রাখতে হবে নিজেদের, মাথাটা ঠান্ডা রেখে, যে না আমরা কার্যকর চাই এই রায়টার, দণ্ডাদেশের, কিন্তু সেটি সম্পূর্ণভাবে আইনানুগভাবে সকল রকম সুযোগ সুবিধা, সকল রকম স্কোপগুলো যেগুলো আছে এগুলোকে ব্যবহার করে চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে আমাদের এটি করা উচিত।